গাজায় ত্রাণ নিতে গিয়ে ৩ মাসে প্রাণ হারালো ১,০০০ ফিলিস্তিনি। দীর্ঘ হচ্ছে খাবারের অভাবে শিশু মৃত্যুর মিছিল। ইউক্রেনে আবারও ড্রোন হামলা চালালো রাশিয়া, প্রাণ গেল ৯ জনের। রাশিয়ার তেল কেনাকে কেন্দ্র করে ভারতের উপর আরও শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা। এবং বর্ষণ, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ, নিহতের সংখ্যা বেড়ে ১৮৪ জন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। ইসরায়েলিদের নিয়মিত হামলার মুখে খাদ্য সংগ্রহে এসেও প্রাণ হারাচ্ছে শত শত ফিলিস্তিনি। নিহতদের অনেকেরই মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। নিখোঁজ স্বজনদের খোঁজে দিশেহারা পরিবারগুলো। জাতিসংঘের হিসেবে মে মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে ১,০০০-এরও বেশি মানুষ। একদিকে সহিংসতা, অন্যদিকে খাদ্য অবরোধের কারণে চরম অপুষ্টি ও দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গাজায়। অঞ্চলটিতে ইতোমধ্যেই ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ গেছে অন্তত ১৮১ জনের, যার মধ্যে ৯৪ জনের শিশু। গাজায় ফিলিস্তিনিদের খাদ্য ঘাটতির বিষয়ে উদ্বেগ জানিয়ে তাদের পর্যাপ্ত খাদ্য সরবরাহ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় চলমান সংঘাতের মাঝে বেসামরিক মানুষের জীবন এখন চরম হুমকির মুখে। সহায়তা কেন্দ্রগুলোর খুব নিকটে প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। জাতিসংঘের তথ্যমতে গেল মে মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র ক্ষুধা আর খাদ্য সংকট। ফলে প্রতিনিয়তই সামনে আসছে অপুষ্টি ও মৃত্যুর কারণচিত্র। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ক্ষুধা ফিলিস্তিনের মানুষের জন্য এ যেন এক অসহায় ও করুণ পরিণতি। ফিলিস্তিনের গাজায় প্রায় প্রতিদিনই সহায়তা কেন্দ্রগুলোর কাছে গোলাগুলির মধ্যে বহু ফিলিস্তিনি নিহত ও নিখোঁজ হচ্ছে। অনেকের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। স্বজনদের খোঁজে পরিবারগুলো দিশেহারা। জাতিসংঘ বলছে, চলতি বছরের মে মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত শুধুমাত্র সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১,০০০-এরও বেশি মানুষ। একদিকে সহিংসতা, অন্যদিকে খাদ্য অবরোধ, এ দুয়ে মিলেই সৃষ্টি হয়েছে এক গভীর মানবিক সংকট। ইতোমধ্যে ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ গেছে অন্তত ১৮১ জনের, এর ৯৪ জনই শিশু। একাধিক আন্তর্জাতিক সংস্থা জানায়, বর্তমানে গাজার ১/৩ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসকরা বলছেন, দীর্ঘ অনাহারে প্রতিনিয়তই গাজার বাসিন্দাদের পেশি ও অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষয় হচ্ছে, যা তাদেরকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে শারীরিক অক্ষমতা ও মৃত্যুর দিকে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এভাবে চলতে থাকলে গাজার চলমান এই সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। তাই পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ইউক্রেনে আবারও ড্রোন হামলা চালিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। ভয়াবহ এই রুশ হামলায় প্রাণ হারিয়েছে দেশের অন্তত ৯ জন, যার মধ্যে জাপোরিয়া অঞ্চলে ৩ জন ছাড়াও খার্কিভ অঞ্চলে ছিলেন আরও ৩ জন। এছাড়া লোভিস্কা গ্রামে এক ব্যক্তি আগুনে পুড়ে মারা যান। অন্যদিকে মোটরসাইকেলে আরোহী এক নারী ও এক পুরুষ নিহত হন। খেরসন অঞ্চলে প্রাণ গেছে একজনের, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, গ্যাস লাইন। এদিকে গেল সোমবার ইউক্রেনের স্থানীয় প্রশাসন আল জাজিরা গণমাধ্যমকে জানিয়েছে, রুশ বাহিনী এসব অঞ্চলে 10টি বসতিকে কেন্দ্র করে ৪০৫ বার হামলা করে। রাশিয়ার কাছ থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতের উপর আরও বেশি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গেল সপ্তাহে ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ভারতের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। বলেন, রাশিয়া যখন ইউক্রেনীয়দের হত্যা করছে তখন দেশটি থেকে তেল কিনে সেগুলো দিয়ে ব্যবসা করছে ভারত, আর এ কারণেই ভারতের উপর আরও শুল্ক আরোপ করা হবে বলেও জানান ট্রাম্প।
এদিকে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক হুমকিকে অন্যায্য ও অযৌক্তিক বলছে ভারত। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নতুন হুমকির মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব আরও প্রকট হবে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ির বোলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারক। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা অমান্য করায় গত সোমবার বিচারক এই আদেশ দেন বলে জানিয়েছে বিবিসি সংবাদ মাধ্যম। আদালতে এই আদেশের ফলে সাবেক ডানপন্থী এই রাজনৈতিক ও আদালতের মধ্যকার টানাপোড়েন আরও বাড়ল। এছাড়া সাবেক এই সেনা কর্মকর্তা বোলসোনারো ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র। অভিযোগ রয়েছে 2022 সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরেও ক্ষমতা ধরে রাখা করেছিলেন ষড়যন্ত্র। বর্ষণ, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। নিহত বেড়ে দাঁড়িয়েছে 184 জনে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্যের 305টি জাতীয় মহাসড়ক সহ 309টি সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। টানা বৃষ্টিতে পাহাড় ধস, নদী উপচে পড়া ও আচমকা বন্যায় রাজ্যের একাধিক জেলা বিপর্যস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি, কুল্লু ও কাংড়া এলাকা। এছাড়াও হিমাচলের 300-রও বেশি রাস্তা অবরুদ্ধ, বহু এলাকা বিদ্যুৎহীন, বন্ধ আছে পানি চলাচল ব্যবস্থা। সেনা ও এনডিআরএফ বাহিনী উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় পাকিস্তানে নিহত 300 ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 7 শতাধিক মানুষ। এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, গেল 26 জুন থেকে শুরু হওয়া এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে 1,500-এরও বেশি ঘরবাড়ি। সংস্থাটি জানায়, এ পর্যন্ত প্রায় 3,000 মানুষকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বন্যা কবলিত ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলেও জানানো হয়। অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের ফলে 2022 সালের ভয়াবহ বন্যার পুনরাবৃত্তির আশঙ্কা করা হচ্ছে। সে সময় বন্যায় পাকিস্তানে 1/3 এলাকা ডুবে যায় এবং নিহত হয় প্রায় 1750 জন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করতে যাচ্ছে দলটি। বর্তমান সরকারের উৎখাত না করা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেহরিক-ই-ইনসাফ। আর সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র বলা হচ্ছে। 2023 সালের এই দিনে দুর্নীতির মামলায় কারাবরণ করেন ইমরান খান। তাই এই দিনটিকে তাদের আন্দোলনের প্রতীকী সূচনা হিসেবে বেছে নিয়েছে দলটি। আর আন্দোলন দমাতে ধরপাকড় শুরু করেছে প্রশাসন। রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। এছাড়াও পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে দলের নেতাকর্মীদের ওপর ধরপাকড় শুরু হয়েছে এবং কিছু এলাকায় 144 ধারা জারি করা হয়েছে বলে দাবি করেন পিটিআই নেতা আসাদ কায়সার। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছে যুক্তরাজ্য। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের এবং বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে দেশটি। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্যটি জানায়। গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে যুক্তরাজ্য অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের পাশে রয়েছে বলেও উল্লেখ করা হয়। নিউ ইয়র্কে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে, পরে পুলিশি পাহারায় অনুষ্ঠান শেষ করা হয়। নিউ ইয়র্ক প্রতিনিধি মাসুদুল কবিরের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। They had some very fancy food in Dhaka they gave me. স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে প্যাট্রিয়টস বাংলাদেশ। সন্ধ্যা 7:30টার দিকে শিল্পীদের গান পরিবেশনের সময় হঠাৎই মঞ্চের সামনে এসে দলীয় স্লোগান দিতে থাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 15 থেকে 20 জন কর্মী। সে সময় আতঙ্কিত হয়ে পড়েন অনুষ্ঠান উপভোগ করতে আসা 3 শতাধিক দর্শক। আতঙ্কিতদের কেউ কেউ ফোন করেন জরুরি পরিষেবা নাম্বার 911-এ। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছাত্রলীগ। সে সময় সাধারণ দর্শকদের সঙ্গে হাতাহাতি হয় ছাত্রলীগ কর্মীদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
পুলিশি নিরাপত্তায় শেষ করা হয় অনুষ্ঠানের বাকি অংশ। সাবেক ছাত্রনেতা আব্দুস সবুরের সভাপতিত্বে আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, ডক্টর শওকত আলী, মঈন চৌধুরী, আলী ইমাম মজুমদার, AFM জামান, নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন লু, তোফায়েল চৌধুরী, জয়নাল আবেদিন ও আহসান হাবিব সহ অনেকে। সমুন্নত রাখার জন্য আজকে যেই সংস্থাটা আমাদেরকে ডেকেছে আমরা এসেছি। আমরা চাই না কোনো ভেদাভেদ, আমরা চাই সবাই মিলেমিশে দেশকে উন্নত করি, জাতিকে উন্নত করি, ভাষাকে উন্নত করি। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।